ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা আজ কথা বলবো বীমা আইনের সংশোধন নিয়ে। সরকার বীমা আইন সংশোধন করার উদ্যোগ নিয়েছে। এর মূল লক্ষ্য হচ্ছে যে বীমা খাতে বীমাকারী যারা তাদের সুরক্ষা দেওয়া, পাশাপাশি বীমা কোম্পানিগুলো থেকে পরিবারের আধিপত্য কমানো। আপনারা জানেন যে বাংলাদেশের বীমা খাতের নানান ধরনের অস্বচ্ছতা রয়েছে এবং গ্রাহকের হয়রানিরও বেশ কিছু ঘটনা আমরা সব প্রায়শ শুনে থাকি আর কি। নতুন এই আইনে কি থাকছে বা তার মাধ্যমে বীমা খাতে কীভাবে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে, গ্রাহকদের স্বার্থ কীভাবে নিশ্চিত করা যাবে, সেই সব নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম। আমরা তার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত শুনব। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে বীমা আইনের পরিবর্তন হচ্ছে এবং সেখানে গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি বীমা কোম্পানিগুলোতে পারিবারিক আধিপত্য কমানোর একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। আসলে এটা মানে কি প্রক্রিয়ায় এই কাজগুলো হচ্ছে, বা এখনের সাথে সম্ভাব্য আইন বা নতুন আইনে কি ধরনের পরিবর্তন আসছে? ধন্যবাদ আপনাকে শুরুতে একটু বলে রাখি যে বাংলাদেশের প্রথম বীমা আইন হয়েছে 2010 সালে এবং তার আগে হচ্ছে বীমা সেক্টরের কোনো রেগুলেটর আসলে ছিল না। এটা কখনো এক সময় শুরুতে হচ্ছে এটা বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে ছিল বীমা সেক্টর, পরবর্তীতে এটা ব্যাংকিং ডিভিশনের আন্ডারে গেছে। পরে 2010 সালে এই বীমা আইন হয়েছে এবং হচ্ছে তখন সরকার হচ্ছে বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অথরিটি, বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি, যেটা ইডরা নামে পরিচিত, গঠন করে। তো তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বীমা সেক্টরে আসলে সেটা গ্রাহক বান্ধব হয়ে ওঠেনি এবং হচ্ছে যে গ্রাহকদের অর্থ আত্মসাতের যে একটা দীর্ঘদিন ধরে চলে আসা যে একটা মানে এটা সাধারণ নিয়ম হয়ে গেছিলো বীমা সেক্টরে, সেটা কিন্তু কন্টিনিউ ছিল। এবং এখন এই মুহূর্তে হচ্ছে 5টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তারা হচ্ছে গ্রাহকদের প্রায় 38,000 কোটি টাকা তারা আত্মসাৎ করে ফেলেছে, তাদের মালিকরা বা পরিচালকরা। এই টাকাগুলি হচ্ছে বিনিয়োগের নামে 10 টাকার জমি 100 টাকা দিয়ে কিনে তারা হচ্ছে বাকি 90 টাকা খেয়ে ফেলছে, এরকমভাবে টাকা আত্মসাৎ করছে এবং গ্রাহকরা ঘুরে বেড়াচ্ছে, তারা তাদের টাকা পাচ্ছে না এবং কোম্পানিগুলোর আগে আসলে টাকা ফেরত দেওয়ারও সক্ষমতা নেই। এটা হলো একটা সিনারি। আরেকটা সিনারি হচ্ছে যে রেগুলেটর হিসেবে আসলে আমাদের যে ইডরা, তারও এক্ষেত্রে বিশেষ কোনো ক্ষমতা নেই বিদ্যমান আইনে। যেমন আপনি যদি দেখেন যে ব্যাংক কোম্পানি অ্যাক্টে বাংলাদেশ ব্যাংকের কিন্তু অনেক ক্ষমতা আছে এবং তারা চাইলে যে কোনো ব্যাংকের বোর্ড চেঞ্জ করতে পারে, ম্যানেজমেন্ট চেঞ্জ করতে পারে। তারপরে এখন তো ব্যাংক রেজুলেশন অ্যাক্টের মাধ্যমে হচ্ছে তারা ব্যাংকের মালিকানাও চেঞ্জ করার ক্ষমতা পেল। তো আমাদের এই ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্স কোম্পানির জন্য এই ধরনের নিয়ম নেই এবং হচ্ছে কে পরিচালক হবে, এক পরিবার থেকে কয়জন হবে, এটা ব্যাংকের ক্ষেত্রে নির্ধারিত ছিল কিন্তু ইন্স্যুরেন্সের ক্ষেত্রে নির্ধারিত ছিল না। ফলে এক একটা ইন্স্যুরেন্স কোম্পানি আসলে একটা পারিবারিক প্রতিষ্ঠান হয়ে গেছে। আমরা যদি দেখি যে যেমন আমি একটা প্রতিষ্ঠানের কথা বলি, সেটার নাম যদি নাই বলি, তো তার শ্বশুর হচ্ছে চেয়ারম্যান, তার এক মেয়ের জামাই হচ্ছে এমডি, আরেক মেয়ের জামাই পরিচালক, তার 2 মেয়ে পরিচালক, তার শাশুড়ি পরিচালক, এরকমভাবে হচ্ছে একটা বীমা কোম্পানি চলে এবং ফলে তাদের হচ্ছে বোর্ডে যে কোনো সিদ্ধান্ত নেওয়া সহজ হয় নিজেদের মতন করে। এই প্রেক্ষাপটে হচ্ছে আপনার এই আইনটা সংশোধনের একটা উদ্যোগ নিয়েছে। সেখানে যেটা হচ্ছে গ্রাহক স্বার্থ, যদি আমরা বলি গ্রাহক স্বার্থের ক্ষেত্রে যেটা বলা আছে যে একটা বীমা কোম্পানি সে যে টোটাল যে প্রিমিয়াম পাবে এক বছরে, এই প্রিমিয়ামের টাকা থেকে তার যে অপারেশনাল কস্ট, সম্ভাব্য অপারেশনাল কস্ট বাদ দিয়ে বাকি টাকা, সেটা হচ্ছে একটা লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হচ্ছে একটা লাইফ ইন্স্যুরেন্স ফান্ড থাকবে, সেই ফান্ডে রাখতে হবে। নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে নন লাইফ ইন্স্যুরেন্স ফান্ডে রাখতে হবে। তো সেই টাকা হচ্ছে কোথায়, কোন খাতে, কিভাবে বিনিয়োগ করা যাবে, এটা হচ্ছে ইডরার পারমিশন নিয়ে সেখানে বিনিয়োগ করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে ইডরার পূর্ব অনুমোদন নিতে হবে এবং সেই বিনিয়োগ থেকে যে রিটার্ন আসবে সেই রিটার্নটাও হচ্ছে ওই ফান্ডে জমা করতে হবে। এরকম একটা বিধান আছে গ্রাহকদের স্বার্থ রক্ষায় আর কি। আর গ্রাহকদের স্বার্থে আরেকটা বিষয় আছে যে ইডরা চাইলে যে কোনো, যদি কোনো মনে করে যে এই একটা ইন্স্যুরেন্স কোম্পানি সে গ্রাহকদের হচ্ছে পাওনা দিতে পারছে না। আপনি জানেন যে বীমা কোম্পানির একটা নিয়ম আছে যে যদি আপনি গ্রাহকদের টাকা নির্ধারিত সময় না দিতে পারেন, তাহলে হচ্ছে আপনি যদি 3 মাস বা 6 মাস পরে দিতে চান, তাহলে এই 3 মাস বা 6 মাসের ইন্টারেস্ট গ্রাহককে দিতে হবে। কিন্তু
এই সংশোধিত আইনের যে ড্রাফট সেখানে বলা আছে যে যদি আপনি 6 মাস ধরে এভাবে সুদ দিয়ে যাচ্ছেন কিন্তু আপনি আসল গ্রাহককে দিতে পারছেন না, হ্যাঁ, তো এটা 6 মাসের মধ্যে গ্রাহককে আসল টাকা সহ দিতে হবে। যদি সেটা না পারেন বা যদি কোনো এটা যদি মনে করে যে পার্টিকুলার একটা কোম্পানি সে গ্রাহকের জন্য ক্ষতিকর কিছু করতেছে, তাহলে সে ওখানে রিসিভার নিয়োগ করতে পারবে। এবং এই রিসিভার হচ্ছে ওই ইন্স্যুরেন্স কোম্পানির সকল স্থাবর অস্থাবর সম্পদ ইড্রার নির্ধারিত সময়সীমার মধ্যে বিক্রি করে তার গ্রাহকদের পাওনা পরিশোধ করতে পারবে। এটা মেজর একটা ড্রাইভ। এই দুটা হচ্ছে সরাসরি যদি আমরা বলি যে গ্রাহকদের স্বার্থ আর কি, গ্রাহকের পাওনা টাকা যাতে সে ফেরত পায় সেরকম একটা উপায়। আর পারিবারিক আধিপত্য এখানে হচ্ছে পরিচালক নিয়োগের ক্ষেত্রে এবার অনেক নতুন অনেক ধারা হচ্ছে সংযোজন করার কথা বলা আছে। যেমন এক পরিবার থেকে দুইজনের বেশি হতে পারবে না, এক পরিবার বা এক প্রতিষ্ঠান এককভাবে বা যৌথভাবে বা সমন্বিতভাবে কোনোভাবেই হচ্ছে তারা 10%-এর বেশি শেয়ারের মালিক হতে পারবে না। এরপরে বলা আছে যে হলো আপনার একটা ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা হবে সর্বোচ্চ 20 জন। তো সেই 20 জনের মধ্যে 6 জন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে হবে। এবং যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানির সদস্য সংখ্যা, বোর্ডের সদস্য সংখ্যা 20 জনের কম হয় তাহলে 1/3 হলো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে হবে। এবং সেই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ দিতে হবে হচ্ছে ইড্রার একটা প্যানেল থাকবে। ইড্রার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হওয়ার যারা যোগ্য তাদের একটা প্যানেল থাকবে। সেই প্যানেল থেকে লোক বাছাই করে ইড্রার পূর্ব অনুমোদন নিয়ে দিতে হবে, এরকম বিধান আছে। তারপরে হচ্ছে আপনার ওই ঋণ খেলাপি কোনো ব্যক্তি তো হতে পারবে না। প্লাস এটাও আছে যে যদি কেউ আপনার একটা কোম্পানি খুলছিল কিন্তু সেই কোম্পানিটা অবসান হয়ে গেছে, তাহলে সে ব্যক্তিও হচ্ছে আপনার কোনো ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক হতে পারবে না। আপনি শুরুতে বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকের যে ধরনের ক্ষমতা আছে আইডিআর এর বা ইড্রার সেই ধরনের ক্ষমতা নেই। এই আইনে আসলে ইড্রাকে ক্ষমতায়িত করার জন্য কোনো উদ্যোগ আছে কিনা? হ্যাঁ, এই যে এখানে আমি যেটা বললাম যে এই আইনটা বেসিক্যালি করা হয়েছে যে দুইটা আইনের সাথে অ্যালাইন করে। একটা হচ্ছে ব্যাংক কোম্পানি অ্যাক্ট, আর একটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে অ্যাক্ট। আর্থিক খাতে তো মোটামুটি এই তিনটাই হচ্ছে বড় রেগুলেটর ইড্রা সহ, কিন্তু এদের মধ্যে সবচেয়ে ইড্রাটাই হচ্ছে সবচেয়ে দুর্বল। যেরকম আপনি বলছিলেন যে বাংলাদেশ ব্যাংক তারা ব্যাংকের সিইওদেরকে অপসারণ করতে পারে, ডাইরেক্টরদেরকেও অপসারণ করতে পারে অথবা মার্জ করতে পারে, এই ধরনের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের আছে। এই নতুন আইনে ইড্রাকে কি ধরনের? হ্যাঁ, নতুন আইনে ইড্রাকে এই ধরনের সকল ক্ষমতায় দেওয়া হয়েছে। এখানে ইড্রা বলছে যে চাইলে তারা যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির পর্ষদ ভেঙে দিতে পারবে, তারপরে হচ্ছে সেখানে হচ্ছে পর্ষদ পুনর্গঠন করে দিতে পারবে, এবং সিনিয়র ম্যানেজমেন্ট তারা হচ্ছে অপসারণ করতে পারবে। এবং ইড্রা যদি হচ্ছে কোনো একজন কর্মকর্তাকে, কোনো ইন্স্যুরেন্স কোম্পানির কোনো কর্মকর্তাকে অপসারণ করে সে এই সেক্টরে আর কোনো ইন্স্যুরেন্সে সে হচ্ছে নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না, এ ধরনের বিধান আছে। এবং এটা বেশ বড়, প্রায় 78 পৃষ্ঠা। এবং এখানে বিভিন্ন ধারায় এখানে হচ্ছে ব্যাখ্যা করে বলা আছে যে এই ধারাটা যোগ করলে আসলে তার সুফলটা কেন হবে। হ্যাঁ, ফলে হচ্ছে যে এটা, এবং অনেক ক্ষেত্রে বলা আছে যে এই ধারাটা যুক্ত করা হচ্ছে যে আমাদের ব্যাংক কোম্পানি অ্যাক্ট বা বিসেক অ্যাক্টের সাথে সমন্বয় করে এই ধারাটা যুক্ত করা হচ্ছে। আপনার কাছে শেষ কোশ্চেন, আপনি বলছিলেন যে এখন বেশ কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে যারা তাদের গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না এবং গ্রাহকদের পাওনা তাদের কাছে প্রায় 38,000 কোটি টাকা। এইটা কি সর্বশেষ কোনো অগ্রগতি আছে যে সরকার আসলে এখানে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে, গ্রাহকরা কি পেতে পারে? না, এখানে হচ্ছে যে আমাদের আসলে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু 82টা, সব মিলায় লাইফ এবং নন লাইফ মিলে। এর মধ্যে হচ্ছে আমাদের লাইফ ইন্স্যুরেন্সে হচ্ছে গ্রাহক সংখ্যা অনেক বেশি এবং এখানে প্রিমিয়াম বেশি, যেহেতু সাধারণ মানুষ ওখানে হচ্ছে ইন্স্যুরেন্স করে, এবং নন লাইফে হচ্ছে সাধারণত কোম্পানিগুলো ওখানে ইন্স্যুরেন্স করে থাকে। এবং আমরা যেটা দেখলাম যে আপনার লাইফ এবং নন লাইফ ইন্স্যুরেন্সে 2023-24 অর্থ বছরের যে আর্থিক প্রতিবেদন, সেখানে হচ্ছে যে গ্রস প্রিমিয়াম এক বছরে প্রায় 18,000 কোটি টাকা, মানে কিন্তু প্রচুর টাকা হচ্ছে তাদের কাছে যাচ্ছে। এবং এই যে আবার হলো যে পরিমাণ ক্লেম আসে, মানে একটা বছরে যে পরিমাণ গ্রাহকদের পাওনাটা ম্যাচুরিটি হয় সেটা হচ্ছে ফেরত দেওয়ার কথা, সেটা কিন্তু হচ্ছে আপনার অ্যাভারেজে লাইফ এবং নন লাইফ মিলে 60 বা 65% পর্যন্ত হচ্ছে ফেরত দেয়, বাকি 35-এর মতন হচ্ছে ফেরত দেয় জমা থাকে, মানে তারা কোম্পানিগুলি ফেরত দেয় না বা দিতে পারে না, যেটা বলেন। আর আমি শুরুতে যেটা বললাম যে ওটা
হচ্ছে আপনার যে টাকাটার কথা বললাম, এটা হচ্ছে 5টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির। তারা হচ্ছে একেবারেই হলো এখন অনেকটা দেউলিয়া হওয়ার মতো অবস্থা। আমি ইডার চেয়ারম্যানের সাথে আমি কথা বলেছিলাম, উনি এদেরকে আসলে দেউলিয়াই বলতে চান, যে এদের আসলে কোনো সক্ষমতা নাই গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার মতো, কারণ এদের কোনো টাকা নাই। তো এদের পরিচালকরা হচ্ছে বিভিন্ন জায়গায় বিনিয়োগের নাম করে টাকাগুলি নিয়ে আত্মসাৎ করেছে, এবং আপনি জানেন যে এর মধ্যে কয়েকজন কিন্তু এখন কারাগারে আছে, এই পরিচালকদের মধ্যে কয়েকজন, বাকি অনেকে পলাতক আছে। তো এটার চেয়ারম্যান যেটা বলছিলেন যে এই আইন হওয়ার পরে তারা হচ্ছে এই কোম্পানিগুলোতে রিসিভার নিয়োগ দিতে পারবে। আচ্ছা, এই আইনে রিসিভার নিয়োগ দেওয়ার কথা আছে, বিদ্যমান আইনে এই ধরনের কোনো বিধান নেই। ফলে রিসিভার নিয়োগ দিলে তার যে সম্পত্তি আছে সেটাই হচ্ছে লিকুইড করে গ্রাহকদের পাওনা, কিন্তু গ্রাহকরা এক্ষেত্রে হচ্ছে যে সবাই তার 100% পাওনা রিকভার করতে পারবে না, যেহেতু যেহেতু তার ওই পরিমাণ সম্পদ নাই। সে তো আসলে ধরুন যে একটা কোম্পানির গ্রাহক যদি 1000 কোটি টাকা দিয়ে থাকে, তো ওই কোম্পানির পরিচালকরা 1000 কোটি টাকা দিয়ে আসলে সে সম্পদ কিনছে 200 কোটি টাকা, বাকি 800 কোটি টাকা তারা আত্মসাৎ করছে। ফলে ওই সম্পদ বিক্রি করলে হয়তো 200 কোটি টাকা পাওয়া যাবে, এবং এখানে যদি হলো স্পন্সর ডিরেক্টরদের নিজস্ব কিছু সম্পদ থাকে, সেগুলি বিক্রি করে গ্রাহকদের আনুপাতিক হারে টাকা ফেরত দেওয়া হবে, এরকম একটা প্ল্যান এটার আছে। ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। আমরা এতক্ষণ ধরে আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম যে বীমা আইন সংশোধন করে সরকার কী ধরনের পরিকল্পনা নিতে যাচ্ছে এবং তার প্রেক্ষাপট কী। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।